প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। জি, ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, পাচারকৃত অর্থ ফেরত আনার কাজ শুরু, ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন ফখরুল, ঢালাওভাবে মামলা না করার আহ্বান। জামাত নিষিদ্ধের আদেশ বাতিল। টিআইবির 9 সুপারিশ, একই ব্যক্তিকে সরকার প্রধান ও দলীয় প্রধান না করার প্রস্তাব। এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে, গভর্নর। কোম্পানির সম্পদ না কিনতে হুঁশিয়ারি। মানবজমিন, গাজীর কারখানায় আগুন, ড্রোন দিয়ে খোঁজা হচ্ছে নিখোঁজ মরদেহ, তদন্ত শুরু। আমাদের কারো প্রতি কোনো ক্ষোভ নেই, মিডিয়ার সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির। নামে বেনামে প্রভাবশালীদের আত্মসাৎ করা ঋণের হিসাব হচ্ছে, প্রধান উপদেষ্টা। নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। আমাদের সময়, 17 বছরে গুমের শিকার 629 জন, বিচারের আশায় স্বজনরা। সংবাদ সম্মেলনে গভর্নর, এস আলমের সম্পদ যেন কেউ না কেনে। বিচারপতি খায়রুলের বিরুদ্ধে জালিয়াতির মামলা। বন্যা কবলিত কুমিল্লা ও ফেনীতে খাবার সংকট। আজকের পত্রিকা, বছরে ক্ষতি 15,000 কোটি, আদানির সঙ্গে অসম চুক্তি। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ, স্বস্তির শিরোপা নিয়ে এলেন যুবারা, বাংলাদেশ 4 নেপাল 1। যায় যায় দিন, বানভাসীদের নতুন লড়াই। ধৈর্য ধরতে হবে, 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, কানাডার নাগরিক টিভিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কালবেলা, জনপ্রশাসনে রদবদলে ঠক বাঁচতে গাঁ উজাড়। দেশ রূপান্তর, 2,34,000 কোটি পরিচালকদের ব্যাংক ঋণ। ভবন ধসের আশঙ্কায় উদ্ধার অভিযান নিয়ে শঙ্কা, গাজী টায়ার্স কারখানায় আগুন। সময়ের আলো, পুলিশের তালিকায় 47 পোশাক কারখানা, আগস্টের বেতন নিয়ে শঙ্কা। প্রধান উপদেষ্টা, প্রভাবশালীরা কত টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন, হিসাব হচ্ছে। দৈনিক বাংলা, অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। দৈনিক সংগ্রাম, সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধে আওয়ামী প্রজ্ঞাপন বাতিল। দৈনিক করতোয়া, বন্যার্তদের কঠিন জীবন, সব নদীর পানি বিপদসীমার নিচে, মৃত বেড়ে 31। দ্য বিজনেস পোস্ট, ইউনুস 6 ক্যানাডিয়ান সাপোর্ট টু বুস্ট গ্রোথ। শিরোনামগুলো দেখছিলাম আজ, বিভিন্ন ধরনের শিরোনাম আসলে বিভিন্ন সংবাদপত্রে প্রাধান্য পেয়েছে। তার মধ্যে একটি হচ্ছে পাচার করা অর্থ, দেশ থেকে যে অর্থ বিদেশে পাচার হয়ে গেছে সেগুলো ফেরত আনার কাজ শুরু, এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি কমিটি প্রণয়নের বিষয়ে কাজ হচ্ছে। পাচারকৃত অর্থ বলা অনেক সহজ, কারণ 15 বছর ধরে, তার আগেও হয়তো পাচার হয়েছে, কিন্তু বিগত 15 বছর ধরে প্রতি বছর কি পরিমাণ অর্থ পাচার হয়েছে বাংলাদেশের কাছে সঠিক কোনো হিসেব ছিল বলে কখনো মনে হয় নাই। কখনো কেউ রাখার চেষ্টা করেছে, তাও মনে হয়নি। কিন্তু ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান যখন বাংলাদেশের পাচারকৃত অর্থ নিয়ে মাঝের কয়েক বছর একটা সংবাদ প্রকাশ করেছে, তখন সেই সংখ্যাটা তারা দেখিয়েছিল অনেক কনজারভেটিভ হিসাব, তাতে ±70,000 কোটি প্রতি বছর পাচার হয়েছে। এর বাইরেও আরও অনেক রকমের পাচার ছিল। এই 70,000 কোটি যে পাচার, সেই পাচারের মধ্যে কিন্তু ঋণ নিয়ে পাচার ছিল না, এটা ব্যবসায়ীদের এক ধরনের ইনভয়েসগত পাচারের তথ্যগুলো ছিল। এই পাচারের ঘটনা
একটি সরকার এক নাগারে 15 বছর 1.5 দশক ক্ষমতায় থেকেছে। এই 1.5 দশক ক্ষমতায় থাকার সময়ে পাচার করে সরকারের সময়ে সেটা যদি হয় যে সরকার নিয়ম কানুনের মধ্যে বেঁধে রাখতে চাইছে, এর বাইরে কিছু অসৎ কর্মকর্তা, অসৎ কর্মচারী, অসৎ ব্যবসায়ী তারা পাচারের যদি চেষ্টা করে বা কিছু যদি পাচার করে তাহলে পাচারটা সীমিত থাকতো। কিন্তু 1.5 দশক ধরে এখন শুনলে একটু অন্যরকম মনে হয় এই কারণে যে বাংলাদেশের মতো দেশে যখন একটি সরকার ক্ষমতায় থাকে, ক্ষমতায় থেকে যখন বিদায় নেয় আর একটি সরকার, নতুন একটি সরকার আসে, তখন সেই সরকারটি এসে পূর্বের সরকার সব কিছু খারাপ করে গেছে এরকম বলার একটা রেওয়াজ আছে আমাদের এখানে। এখন এই যে 1.5 দশকের আওয়ামী লীগের 1.5 দশকের কথা যখন আমরা বলতে যাব, তখন কোনো মানুষের কানে হয়তো ওইভাবে বাজতে পারে, যেহেতু সরকারটির পতন হয়েছে সেই কারণে সম্ভবত এখন বলা হচ্ছে যে তারা সব কিছু খারাপ করে গেছে। কিন্তু আসলে অন্য যে কোনো সময়ের চেয়ে এই সময়টা একটু আলাদা। বিএনপি গেছে, আওয়ামী লীগ এসেছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি এসেছে, কিন্তু সেই সময় খারাপের, পাচারের, মানে অনিয়মের, অনৈতিকতার, বেআইনি কর্মকাণ্ডের মোটামুটি একটা সীমারেখা ছিল। কিন্তু এই 15 বছরে 1.5 দশকে শেখ হাসিনা সরকার, মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে তথ্যগুলো জানা গেল, আগেও যেগুলো জানা গিয়েছিল আরও বেশি এখন জানা গেল, সেটা কোনো সীমা পরিসীমার মধ্যে নেই। সঠিক তদন্ত যদি হয় তাহলে বোঝা যাবে, দেখা যাবে ইসলামী ব্যাংকের কিছু ঋণ আছে, ব্যাংকের ভেতরে যারা আছেন তাদের কাছ থেকে শোনা, ইসলামী ব্যাংকের কিছু ঋণ আছে যে ঋণ কয়েকশো কোটি টাকা করে ঋণ দেওয়া হয়েছে, তার সঠিক কোনো আইডি নাই, সঠিক কোনো তথ্য নাই, কিন্তু কয়েকশো কোটি টাকা করে ঋণ দেওয়া হয়েছে। এটা তো একটি ঘটনার কথা বললাম। আর এই 15 বছর ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পাচার হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বললে পুরো বিষয়টা বোঝা যায় না। কারণ সবচেয়ে বড় যে ঋণ খেলাপি, সেই বড় ঋণ খেলাপিকে বানানো হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সবচেয়ে বড় যে পাচারকারী নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করেছে, যেদিন নাগরিকত্ব ত্যাগ করেছে সেই দিনই পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেয়েছে, এবং মাত্র $৭৫,০০০ মানে ৯০ লাখ টাকা বিনিয়োগ করে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেয়েছে। সে শুধুমাত্র ব্যাংক থেকে ঋণ নিয়েছে এখন পর্যন্ত জানা মতে কমপক্ষে ৯৫,০০০ কোটি টাকা। বিদেশি হিসেবে এখানে সে ব্যবসা করেছে, টাকা এইখান থেকে ঋণ নিয়েছে, ঋণ নিয়ে সেই টাকা পুরোটা তারা পাচার করেছে। এই পাচারটা কিভাবে করতে পেরেছে? কারণ শেখ হাসিনা সরকার সর্বতোভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছে। শেখ হাসিনা সরকার এস আলম গ্রুপকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে। শেখ হাসিনা সরকার ঋণ খেলাপি হিসেবে সালমান রহমানকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তার সবচেয়ে কাছের উপদেষ্টা বানিয়েছে। তো এই যে নানাবিধ, এটি তো আমরা ধরেন সামনে যেগুলো এসেছে সেগুলোর কথা বললাম, এর অন্তরালে আরও বহু ঘটনা রয়ে গেছে। এখন এখানে কিছুটা আশার ব্যাপার যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো এইরকম একজন দক্ষ মানুষকে নিয়ে একটি কমিটি করা হচ্ছে, শ্বেতপত্র করা হচ্ছে, এবং প্রথমে তো শনাক্ত করতে হবে যে কারা কোন জায়গা থেকে কি পরিমাণ টাকা নিয়েছে, কীভাবে পাচার করেছে, কিভাবে পাচার করেছে। এই তথ্যগুলো যে বের করা একেবারে অসম্ভব তা কিন্তু নয়। ধরুন যে মানুষটা ১,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে, এই ১,০০০ কোটি টাকা তো ক্যাশ ঋণ নেয়নি, ১,০০০ কোটি টাকা তো সে ব্যাংকে ঋণ নিয়েছে। তাহলে প্রথমে এই ১,০০০ কোটি টাকা তার কোন ব্যাংক অ্যাকাউন্টে গেছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তারপরে কোথায় গেছে, সেখান থেকে তারপরে কোথায় গেছে, এগুলোর তথ্য প্রমাণ পাওয়া যাওয়ার কথা। একটা সময় সাপেক্ষ ব্যাপার। যদি এই সরকারকে সময় দেয়া হয়, রাজনীতিবিদরা যদি সময় দেন, দেশের মানুষ যদি মনে করেন যে এই সরকারকে সময় দেয়া হবে, তাহলে যে প্রক্রিয়াতে কাজ চলছে সেই প্রক্রিয়াতে এই যে পাচারকারীরা যে অর্থ আত্মসাৎ করেছেন এবং পাচার করেছেন, সেটা প্রথমত কথা বের করা সম্ভব, পুরোটা না হলেও অনেকখানি বের করা সম্ভব। দ্বিতীয়ত কথা, ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক কানেকশন, তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি, আন্তর্জাতিক অঙ্গনে তার যে গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক অঙ্গনে তার যে সমর্থন, এই সব কিছুকে কাজে লাগিয়ে যদি শনাক্ত করা যায়, কাজে লাগিয়ে তিনি এই টাকার বড় একটা অংশ উদ্ধার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে রাজনীতিবিদরা সেটা চাইবেন কিনা, প্রশ্ন হচ্ছে ব্যবসায়ীরা সেটা চাইবেন কিনা, প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্র সেটা চাইবেন কিনা। যদি সব কিছু ম্যানেজ করে এই সরকার যদি কিছুদিন চলতে পারে, তাহলে আমার ধারণা বাংলাদেশ থেকে প্রথমত কথা পাচার বন্ধ হবে, দ্বিতীয়ত কথা ব্যাংক খালি করে ঋণের নামে জালিয়াতি বন্ধ হবে, তো তৃতীয়ত কথা ক্ষমতার সঙ্গে থেকে যে
অনিয়ম করা, দুর্নীতি করা, সেটা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের মধ্যে তাদের অনেকের সমালোচনা হবে যে এই কাজটি তিনি ঠিক করে করতে পারলেন কি পারলেন না, তিনি দক্ষ কি দক্ষ না, তিনি দ্রুত গতিতে কাজ করতে পারেন কি পারেন, এটা নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু এইখানকার কেউ, এই উপদেষ্টাদের কেউ দুর্নীতি করছেন, শুরু করেছেন অথবা শুরু করবেন, আমার ধারণা এরকম অভিযোগ কখনোই আসবে না। তার মানে হচ্ছে বাংলাদেশ যে দায়িত্ব, অনেকেই আমরা বলি না যে, অনেকেই বলছেন যে তাহলে কি হলো, আমরা কি পেলাম এত রক্তের বিনিময়ে। এই মাত্র 20 দিনের সরকারের কথা যদি আপনি বলেন, প্রথমত পেলাম যেটা, যারা লুটপাট করছিল ব্যাংক থেকে টাকা নিয়ে তাদের সেই লুটপাটটা বন্ধ করা গেছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নতুন করে কেউ ঋণ নিয়ে পাচার করতে পারছে না। দ্বিতীয়ত কথা, শেয়ার বাজার কেলেঙ্কারির যে ধারাটা চলছিল সেই ধারাটা বন্ধ হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবই ইতিবাচক। এখন এগুলোকে যদি প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে হয়, এগুলোর সুফল যদি জনগণের ভোগ করতে হয়, তাহলে সরকারকে সময় দিতে হবে, দেশের মানুষকে বুঝতে হবে যে আমরা কি চাই। আমরা কি একটি নির্বাচন হবে, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, তার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল বিজয়ী হয়ে ক্ষমতায় আসবেন, আমরা কি অতি দ্রুত সেটা চাই, নাকি আমরা কিছুদিন এই সরকারকে সময় দিতে চাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে? রাজনীতিবিদদেরও সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি এখানে একটা বড় রাজনৈতিক দল, তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আসলে কি চান। এই চাওয়া পাওয়ার হিসেবটা মিললে যে শ্বেতপত্রের কথা আপনি বলছেন, এখান থেকে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আমি দেখি। এখন দেখা যাক যে সামনের সময়টিতে কি হয়। আপনি এস আলমের সম্পদের কথা বলছিলেন, আমরা শিরোনামেও দেখেছি এই কথাটি রয়েছে, এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে, যেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এখন প্রশ্ন হচ্ছে, এস আলম যে পরিমাণ ঋণ নিয়েছে আর এস আলমের বাংলাদেশে যে পরিমাণ ব্যবসা আছে, যে পরিমাণ সম্পদ আছে, এখন বহু ঋণ আছে এস আলমের যে সে সঠিক কোনো কাগজপত্র না দিয়ে ঋণ নিয়েছে। প্রথমত কথা আবারও বলি যে একটি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে একটি দেশের আর্থিক খাত কীভাবে ধ্বংস করা হয়, শেখ হাসিনা সেটার পৃথিবীতে একটা দৃষ্টান্ত। এই কারণে শেখ হাসিনা সারা পৃথিবীতে একটা সময়ে গিয়ে উদাহরণ হিসেবে আলোচিত হবেন। এমন হতে পারে যে শেখ হাসিনাকে পৃথিবীর বহু অর্থনীতি বিষয়ক ক্লাসে শেখ হাসিনাকে পড়ানো হবে, যে শেখ হাসিনা হচ্ছেন এমন একজন রাজনীতিবিদ ছিলেন যে রাজনীতিবিদ শীর্ষ ঋণ খেলাপিকে তার উপদেষ্টা বানিয়েছিলেন। শেখ হাসিনা এমন একজন রাজনীতিবিদ ছিলেন যে রাজনীতিবিদ তার নিজ দেশের ব্যবসায়ীকে নিজ দেশের নাগরিকত্ব বাদ দিয়ে বিদেশি নাগরিকে পরিণত করে তাকে লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণের সুযোগ করে দিয়েছিলেন, টাকা পাচারের সুযোগ করে দিয়েছিলেন। এই কারণে শেখ হাসিনা পৃথিবীর এই মানে পাঠ্যপুস্তকে তিনি স্থান পাবেন যে চুরি কিভাবে করতে হয়, দুর্নীতি কিভাবে করতে হয়, এটার একটা দৃষ্টান্ত হিসেবে। তো এই এস আলম হচ্ছে সেই জায়গার একটা দৃষ্টান্ত। এখন দেখার বিষয় যে এস আলম সঠিক কাগজপত্র দিয়ে সম্পদ বন্ধক রেখে ঋণ নিয়েছেন কিনা। দ্বিতীয়ত কথা, এস আলমের বাংলাদেশে যে ব্যবসা আছে আর তার যে ঋণ বা তার যে আমানতকারী যারা, সেই সম্পদের সঙ্গে পার্থক্য কত। পার্থক্য যতই থাকুক, বর্তমান গভর্নর, বর্তমান সরকার যে জায়গাটিতে ইতিমধ্যেই প্রশংসা পেতে পারেন যে এস আলমের টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে যাওয়াটা তারা বন্ধ করতে পেরেছেন। আপনি খেয়াল করবেন যে এই শেখ হাসিনা সরকার পতনের একেবারে শুরুর 2-1 দিনের মধ্যেও 500-700 কোটি টাকা এস আলম ইসলামী ব্যাংক থেকে তুলে পাচার করার উদ্যোগ নিয়েছিল, সেটা ইসলামী ব্যাংকের কর্মকর্তারা আটকে দিয়েছিল। এটা নিশ্চয়ই আরও অনেকভাবে চলছিল। তো এখন বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়েছে, দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে মানুষকে সতর্ক করেছে যে এস আলম গ্রুপ তার যে সম্পদ আছে সেই সম্পদ সে বিক্রির চেষ্টা করছে, মানুষকে কিনতে না করেছেন, এটা যেন না কেনা হয়, এটা এক ধরনের অনুরোধ বলেন, উপদেশ বলেন, যাই বলেন। আরেকটি হচ্ছে তার যে সম্পদ আছে সেটা বিক্রি করে বা সেটা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে মানুষের যে পাওনা আছে সেই পাওনাটা পরিশোধ করা। দুটি উদ্যোগকেই আমি সাধুবাদ জানাই, কিন্তু আমার শঙ্কার বিষয় হচ্ছে তার যে পরিমাণ ঋণ, তার যে পরিমাণ দেনা বাংলাদেশে, সেই তুলনায় তার আদৌ সম্পদ আছে কিনা। যদি থেকে থাকে, কিছু অংশও যদি থেকে থাকে, সেটাও একটা বাড়তি পাওনা হবে। আরেকটা সুযোগ প্রত্যাশা থাকবে, এই যে একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক সপরিবারে দেশের পাসপোর্ট সারেন্ডার করে সেই দিনই স্থায়ীভাবে বাংলাদেশে থাকার, ব্যবসায়ী হিসেবে বিদেশি হিসেবে থাকার অনুমোদন পেয়ে গেলেন, এই যে পুরো প্রক্রিয়াটি তো এক ধরনের বেআইনি এবং অনৈতিকভাবে হয়েছে। যে সমস্ত প্রক্রিয়া মেনটেন করার কথা সেটা অনুসন্ধান করা দরকার। দ্বিতীয়ত কথা, তিনি এখন কোন দেশের নাগরিক, যে
ক্রাইটেরিয়া দেখলাম, তাতে মনে হয় যে ধারণা করা হয় যে তিনি হয়তো সিঙ্গাপুরের নাগরিক। যদি সিঙ্গাপুরের নাগরিক হয়ে থাকেন তাহলে ওই যে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের কথা বলতে হবে যে আমার দেশের সম্পদ নিয়ে, বাংলাদেশ একটা গরিব দেশ, সেই গরিব দেশের সম্পদ নিয়ে তোমার দেশে এসে এই লোকটা এই ব্যবসাটা করছে। লিগালি আইনগতভাবে কতখানি কি করা যাবে আমি জানি না, কিন্তু প্রশ্নটা তুলতে হবে এই সমস্ত মানুষদের। আরেকটি শিরোনাম আমরা বলছিলাম, টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 9টি সুপারিশ করেছে, তার মধ্যে একটি শিরোনাম হিসেবে উল্লেখ হয়েছে একই ব্যক্তিকে সরকার প্রধান এবং দলীয় প্রধান না করার প্রস্তাব। এখন এগুলো একটু লম্বা সময়ের ব্যাপার, শুরু থেকেই করেছে, এটা ভালো ব্যাপার যে রাজনীতিবিদ বা বর্তমান সরকারের কাছে যাতে এই বিষয়গুলো আলোচনায় আসে। আমাদের সংস্কার বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে সত্যি সত্যিই আলোচনার ব্যাপার আছে, সত্যি সত্যিই একটা গবেষণার ব্যাপার আছে, এবং সত্যি সত্যিই একটা ব্যাপার আছে যে আসলে এই সংস্কারগুলো কত দিনের মধ্যে সম্ভব। এই যে কথাটি বলছেন এর মধ্যে আরও অনেক বিষয় আছে, যে একই ব্যক্তি পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এরকম নিয়ম থাকা দরকার। সংবিধান পরিবর্তনের প্রসঙ্গ আসছে, পরিবর্তন বলতে যে একক ক্ষমতা, প্রধানমন্ত্রীকে যে নিরঙ্কুশ ক্ষমতা দেয়া হয়েছে সেই জায়গাটা ও যদি সেইভাবে থাকে তাহলে তার কর্তৃত্ববাদী হয়ে ওঠার সম্ভাবনা থাকে। আর টিআইবির যে সমস্ত সুপারিশ আছে, আমি মনে করি যে 9টা যে সুপারিশ করেছে প্রতিটা সুপারিশই খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার তো বিবেচনা করবেনই, তাদের পক্ষে যতখানি সম্ভব হয়। পরবর্তীতে যখন নির্বাচন হবে এবং সেই নির্বাচনের বিজয়ী হয়ে যারা ক্ষমতায় আসবেন তাদের এটা বিশ্বাস করতে হবে যে দেশের মানুষ সংস্কার বলতে যা চেয়েছিল, একটা ইন্টারিম সরকার সংস্কারের জন্য যে উদ্যোগ নিয়েছিল এবং তারা যতদূর পর্যন্ত এগোতে পেরেছিল, পরবর্তী সরকারের দায়িত্ব হবে সেই ধারাবাহিকতায় এগিয়ে যাওয়া। এখন সমস্যা হচ্ছে আমাদের যে এ যাবৎকালের রাজনীতিবিদদের ক্ষমতায় থাকা, তারা কখনোই এইভাবে চিন্তা করেন না। কিন্তু ছাত্র জনতার এই রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে পরিবর্তনের কথা বলছি, আমরা যে নতুন করে ভাবার কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, সেই নতুন করে ভাবা, নতুন বাংলাদেশের ভাবার কথা যদি আমরা বলি, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে বর্তমান সরকার যেটা শুরু করবেন, পরবর্তীতে যারা বিজয়ী হয়ে ক্ষমতায় আসবেন, দেশ পরিচালনার দায়িত্বে আসবেন, তাদের এটা বিশ্বাস করতে হবে যে আমরা সেই কাজটি করব। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে তাদেরও পরিবর্তন হওয়ার ব্যাপার আছে। এরকম কাছাকাছি রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আরেকটি শিরোনাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে আমাদের সামনে রয়েছে। দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি, পাশাপাশি ঢালাওভাবে মামলা না করারও আহ্বান জানিয়েছেন। প্রথমত কথা, দ্বিতীয় বক্তব্যটি যেটি যে ঢালাওভাবে মামলা না করা, এটা আমার ধারণা যে পুলিশ এখন যে প্রক্রিয়াতে মামলা করছে, তার আগে একটু বলে নেওয়া দরকার যে এই 3 সপ্তাহ মতো সরকারের বয়স, এই 3 সপ্তাহ মতো সরকারের বয়সে, যে আবারও বলছি যে এক সরকার যাওয়ার পরে কিছু সমস্যা থাকে, কিন্তু এত সমস্যা থাকে না। এই সরকার দায়িত্ব পেয়েছে সত্যিকার অর্থেই একটা ভঙ্গুর দেশের, যার অর্থনীতি ঠিক নাই, যার আর্থিক খাত ঠিক নাই, যার পুলিশ বাহিনী ঠিক নাই, যার র্যাব ঠিক নাই, যার বিজেপি ঠিক নাই, যার জনপ্রশাসন ঠিক নাই, যার বিচারালয় ঠিক নাই, শিক্ষাঙ্গন ঠিক নেই, এবং এই সবগুলো কাজ তাকে করতে হচ্ছে। বিশেষ করে পুলিশ বাহিনীর যে শেখ হাসিনা সরকার পুলিশ বাহিনীকে যেভাবে ডিস্ট্রয় করে দিয়ে গেছে, তার ক্ষমতা থেকে পতনের, তার পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে পর্যন্ত, এই যে হাজারখানেক মানুষ যে গুলিতে মারা গেছে, এখন পর্যন্ত 750 তথ্য পাওয়া গেছে, এবং যে প্রক্রিয়ায় তথ্য আসছে তাতে এটা 1000 ছাড়িয়ে যাবে হয়তো শেষ পর্যন্ত গিয়ে। তো এই পুলিশ বাহিনীকে দিয়ে গুলি করিয়ে তো অধিকাংশ মানুষকে হত্যা করিয়েছেন শেখ হাসিনা। তো এই পুলিশ বাহিনী যে কারণে একদম মোরালি ডিস্ট্রয় হয়ে গেছে, তো এই ডিস্ট্রয় হয়ে যাওয়ার কারণে এই সরকার এসে কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন না। একই রকমভাবে প্রশাসন সহ সবগুলো জায়গাতে বিশৃঙ্খলা চলছে, এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেননি। তো এই পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে একটা সুস্থির অবস্থায় আসবেন, তারপরে না এই সরকারটি রাজনীতিবিদদের সাথে বা নাগরিক সমাজের সাথে বা সমাজের সব অঙ্গনের মানুষের সঙ্গে সংলাপে বসবেন। তো সেই সংলাপে বসার জন্যে তার একটা মিনিমাম সময় দরকার, অর্থাৎ তার নিজের একটা স্থিতির জন্যে, এবং সেই স্থিতিটা হবার পরে, ধরুন বিএনপি দ্রুত সংলাপের কথা বলে, বিএনপি নিজেও খুব ভালো করে জানে যে দেশের অবস্থা কী, কতটা ভঙ্গুর এই দেশের অবস্থা। সুতরাং এই সরকারকে একটু সময় দিতে হবে, এবং সময়ের পরে এই অবশ্যই রাজনীতিবিদ সহ সবার সঙ্গে সংলাপে বসবে, এবং সেখান থেকে যে দিক নির্দেশনা আসবে তার ভিত্তিতে সরকার সামনের দিকে এগোবে। আর ওইটার সঙ্গে আমি একমত
যে ঢালাও মামলা দেয়া যাবে না, 40,000 আসামি এক মামলায়, 300 আসামি এক মামলায়, হত্যা মামলায় কাজী সালাউদ্দিনকে হত্যা মামলার আসামি করা, এই প্রক্রিয়াতে যে মামলাগুলো চলছে, এই মামলাগুলো বিষয়ে সরকারকে আরও অনেক সচেতন করতে হবে। আমার ধারণা অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো পুলিশের উপরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি। পুলিশ বিগত সরকারের সময়ে যে গায়েবী মামলা, অজ্ঞাত পরিচয় হাজার হাজার মানুষের নামে মামলা, যেমন এই যে আন্দোলন চলাকালীন যে সময়টাতে আন্দোলন চলছিল 3 লক্ষের বেশি মানুষকে আসামি করে মামলা করেছে পুলিশ। শেখ হাসিনার পুলিশ 3 লক্ষের বেশি মানুষকে আসামি করে মামলা করেছে। যদি সরকারের পতন না হতো, শেখ হাসিনা সরকারের যদি পতন না হতো, শেখ হাসিনা যদি পালিয়ে চলে না যেতেন, তাহলে এই যে আন্দোলন সংশ্লিষ্ট, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30,000 স্টুডেন্ট আসামি থাকতেন, পর্যায়ক্রমে এদেরকে ধরা হতো, মানে যে যেখানে ছিল তাদের সবাইকে ধরপাকড় করা হতো, কারণ 3 লাখ মানুষকে তো অজ্ঞাত পরিচয় আসামি করে রাখা হয়েছে, আপনি আমি যে কাউকেই এই মামলায় ধরতে পারত। তো ওই যে পুলিশের মামলা করার যে রীতি, এখনও পর্যন্ত পুলিশ ওই জায়গাটিতে রয়ে গেছে, এবং সরকারের যে উপদেষ্টা আছেন এখনও পর্যন্ত পুলিশের উপরে সে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেছেন, এটা আমার কাছে মনে হচ্ছে না। তো সেই কারণে এই ঢালাও মামলা করলে আসলে সরকারের ইমেজের জন্য ক্ষতি হয়। তো এই ঢালাও মামলা করার জায়গাতে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে, যে মামলার জন্য অভিযুক্ত, যার বিরুদ্ধে যে অভিযোগ, মামলাটা সেই জায়গাতে যদি থাকে, তাহলে দেশের মানুষ মনে করবে যে হ্যাঁ, সত্যিকার একটা পরিবর্তন এসেছে, এখন আর গায়েবী মামলা হয় না, এখন আর অজ্ঞাত পরিচয় হাজার হাজার মানুষের নামে মামলা হয় না। ওই জায়গাটা সরকারের প্রতিষ্ঠিত করা দরকার। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তো শিরোনাম থাকছেই, প্রতিদিন আজও আছে, গুরুত্বের সঙ্গেই আছে। আমরা এখানে আজ যে শিরোনামগুলো দেখলাম তার বেশিরভাগের মধ্যেই যে বন্যার্তদের এখন ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া বা প্রস্তুতি, যেহেতু পানি নামতে শুরু করেছে অনেক জায়গা থেকেই। বন্যা সাধারণত বাংলাদেশের যে অঞ্চলগুলোতে হয়, সেই অঞ্চলগুলোর মানুষের এক ধরনের বেঁচে থাকার একটা শক্তিও থাকে। তো এবার যে অঞ্চলগুলোতে বন্যা হয়েছে, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, এই অঞ্চলটিতে তো সাধারণত এই রকমের বন্যা হয় না। তো সেই কারণে এবারের বন্যাটি একটি আলাদা রকমের মাত্রা পেয়েছে। এবং এই বন্যার, ওই যে সরকারের কথা বলছিলাম, সরকারের এখনও পর্যন্ত বেসামরিক প্রশাসন সক্রিয় নয়, বেসামরিক প্রশাসন এখনও পর্যন্ত অনেকটাই নিষ্ক্রিয়। যে কারণে এই বন্যা মোকাবেলা করতে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারকে একটা হিমশিম খেতে হচ্ছে। সামরিক বাহিনী এই জায়গাটিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র সমাজের ভূমিকা এখানে, আমি জানি না কোন ভাষা দিয়ে বললে তাদেরকে কৃতিত্ব দেওয়া যাবে বা তাদের প্রশংসা করা যাবে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় একসময়ে যে ঐতিহ্য ছিল মানুষের পাশে দাঁড়ানোর যে রেওয়াজ, মাঝখানের এই 1.5 দশক আওয়ামী লীগ সরকার এটাকে একদম শূন্য করে দিয়েছিল। সেই জায়গায় এই শিক্ষার্থীরা যে প্রক্রিয়াতে মানুষকে আহ্বান জানালো এবং মানুষ যেভাবে তাদের ডাকে সাড়া দিয়ে সহায়তা নিয়ে গেল, এটা একটা বিস্ময়কর ব্যাপার। আপনি নিশ্চয়ই টিএসসি কেন্দ্রিক যে আমাদের মানুষের পাশে দাঁড়ানোর যে রেয়াজ, সেটা নিশ্চয়ই খুব ভালো করে খেয়াল আছে, একসময় অংশও নিয়েছেন, কিন্তু সেটা মাঝখান থেকে চলে গিয়েছিল, এবার আবার সেটা দেখা গেল। এই জায়গাগুলো ঠিক আছে, কিন্তু এখনও যে কিছু কিছু এলাকায় মানুষ পানিবন্দী হয়ে আছেন, এখনও যে কিছু কিছু এলাকায় পর্যাপ্ত খাদ্য পৌঁছায়নি, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সামরিক বাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী অসাধারণ কাজ করছে। হেলিকপ্টার দিয়ে প্রতিদিন মানুষের কাছে খাদ্য পৌঁছাচ্ছে, আশ্রয় দিচ্ছে, মানে অসুস্থ মানুষদের নিয়ে আসছে। কিন্তু সমস্যা যে জায়গাটাতে হয়ে গেছে বেসামরিক প্রশাসনের নিষ্ক্রিয়তা। বেসামরিক প্রশাসন যেহেতু এখানে সক্রিয় নয় বন্যা কবলিত এলাকাগুলোতে, সেই কারণে কিছু কিছু জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা থাকছে। কারণ সেনাবাহিনী বা সামরিক বাহিনী কিন্তু ওই পুরো অঞ্চলটির কোথায় কোন জায়গায় পানির নিচে আছে সব কিছু তাদের জানার কথা না, কারণ তারা ওই অঞ্চলে বিচরণ করেননি। ওই অঞ্চলে বিচরণ করেছেন বেসামরিক প্রশাসন। এখন সেই বেসামরিক প্রশাসন যেহেতু নিষ্ক্রিয়, বেসামরিক প্রশাসন যেহেতু অতটা তৎপর নয়, সেই কারণে এখনও পর্যন্ত কোনো কোনো জায়গাতে সমস্যা হচ্ছে, সমন্বয়ে ত্রাণের সমন্বয়ে কোনো কোনো জায়গাতে সমস্যা হচ্ছে। কিন্তু তারপরেও যতই সামনে সময় যাচ্ছে ততই পরিস্থিতির উন্নতি হচ্ছে, এটা অতটা সংকট থাকছে না। তো এটা একটি। আরেকটি হচ্ছে এখন আবার নতুন যেটা আপনি যে কথাটা বললেন, যে পানি নেমে যাওয়ার সময়ে একটা সংকট তৈরি হয়, ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, মানে বাথরুম থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে যায়। তো সেই সময় সেগুলো মেরামত করার ব্যাপার থাকে, সেই সময় ডায়রিয়া সহ রোগের একটা প্রাদুর্ভাব দেখা দেয়, সেই সময় মানুষের পাশে দাঁড়ানোটা আরও জরুরি হয়ে পড়ে অন্যরকমভাবে। এখন সরকারের প্রস্তুতি বলতে সামরিক বাহিনী আছে, এর মধ্যে এই সামনে যে সময় আছে এই সময়টুকুর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে যে উপদেষ্টা আছেন তার আরেকটু ভিজিবল হওয়া দরকার, আরেকটু দৃশ্যমান হওয়া দরকার মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। আর বেসামরিক প্রশাসনকে আরেকটু সক্রিয় করা দরকার এবং শিক্ষার্থীদের
বেসামরিক প্রশাসনের এবং সামরিক বাহিনীর এই জায়গাতে সমন্বয়টা আরেকটু জোরালো যদি করা যায় তাহলে মানুষের কষ্ট এবং দুর্ভোগ কম হবে। এটা এখন আমাদের সামনের সময়টিতে দেখার ব্যাপার। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে, এটি আরেকটি শিরোনাম রয়েছে। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন, জামায়াতকে নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপনটি দেয়া হয়েছিল সেটাই ছিল একটা ত্রুটিপূর্ণ এবং অসময়ে কাজটি করা হয়েছিল। যদি জামায়াতকে নিষিদ্ধ করার প্রেক্ষাপট তৈরি করা আওয়ামী লীগের দায়িত্ব, আওয়ামী লীগ দায়িত্ব মনে করত, তাহলে আওয়ামী লীগ এটা নিয়ে আলোচনা করত, সংসদে আলোচনা হতো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হতো, নাগরিক সমাজের সঙ্গে আলোচনা হতো, আলোচনা করে তারপরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া যেত কী কারণে সে জামাতকে নিষিদ্ধ করতে চায়, কী কারণে জামাতকে নিষিদ্ধ করতে চায় না। কিন্তু আওয়ামী লীগের কৌশলটা ছিল ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার। সে আন্দোলন প্রতিহত করতে পারছে না, গুলি করে শিক্ষার্থীদের হত্যা করছে। গুলি করে শিক্ষার্থীদের হত্যা করার সময়ে সে তখন জামাত কার্ডটাকে সামনে নিয়ে আসলো, হুট করে জামাতকে নিষিদ্ধ করলো, মনে করেছিল যে পুরো আলোচনাটা এখন জামাতের দিকে ঘুরিয়ে দিবে। তখন আর ছাত্রদের মারার প্রসঙ্গ, শিক্ষার্থীদের হত্যা করার প্রসঙ্গ, আন্দোলনের প্রসঙ্গ আর থাকবে না। সে মনে করেছিল যে এই জামাত কার্ড সামনে নিয়ে আসবে, সারা দেশের মানুষ এই জামাত কার্ড নিয়েই আলোচনা করবে। তার যে পৃষ্ঠপোষক ছিল, যে গণমাধ্যম যারা প্রতিদিন টকশো আয়োজন করতো সরকারের গণকীর্তন গাওয়ার জন্য, তোষামোদি করার জন্য, তাদেরকে দিয়ে মনে করেছিল যে এই জামাত কার্ড দিয়ে আলোচনা করাবে। কিন্তু সেটা যেহেতু ত্রুটিপূর্ণ ছিল, সেই ত্রুটিপূর্ণ থাকার কারণে এখন যে আবার প্রত্যাহার করে নেওয়া হলো, প্রত্যাহার করে নেওয়া নিয়ে যেহেতু সেই কারণে আর পরিবর্তিত পরিস্থিতিতে তেমন কোনো আলোচনাও নাই। আমরা আরেকটি শিরোনাম দিয়ে এখন আলোচনাটি করতে চাই, সেটি হচ্ছে যে সাফ অনূর্ধ্ব-19 ফুটবলে বাংলাদেশের ফুটবলাররা নেপালকে 4-1 গোলে হারিয়েছে। হ্যাঁ, এটা আমাদের জন্য, এটা সরকার পরিবর্তন, শেখ হাসিনা সরকার নাই এই কারণে হয়েছে সেটা বলা ঠিক হবে না, কারণ ওই দলই এই 20 দিনের মধ্যে তার পরিবর্তন হয়ে যায় নাই। তবে এটা ভালো ব্যাপার যে পরপর 2টি সাফল্য পেয়েছি আমরা। ক্রিকেটে টেস্টে পাকিস্তানকে পরাজিত করেছে বাংলাদেশ, এটা একটা বড় সাফল্য। আর ফুটবলে আমাদের সাম্প্রতিককালের মধ্যে আমাদের নারীদের ফুটবলে আমাদের এক ধরনের গৌরবের ব্যাপার আছে। মেয়েদের ফুটবলে সেখানে তারা সাব চ্যাম্পিয়ন হয়েছে, সব বয়সী ইসের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, অনেক বড় বড় দলকে হারিয়েছে, আমাদের মেয়েরা খেলে ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সেরকম একটা জায়গাতে অনূর্ধ্ব-20, আমি যদি ভুল করে না থাকি, অনূর্ধ্ব-20 সাব ফুটবলে নেপালকে খুব বড়োভাবে ভালো খেলে বড় ব্যবধানে 4 গোলের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হলো, এটা অবশ্যই আমাদের জন্য একটা গৌরবের। আমরা এই ভঙ্গুর অবস্থায়, এত হতাশাজনক অবস্থায়, এত কষ্ট দুঃখের মধ্যে আছি, সেখানে এরকম একটি আনন্দের সংবাদ নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের। অনেক অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।